সবাইকে স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি দোলা ডলোরেস। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে আজ মিশ্র ভাব বিরাজ করছে। বেড়েছে 140টি কোম্পানির শেয়ারের দাম, কমেছে 205টির, আর অপরিবর্তিত আছে 40টি কোম্পানির শেয়ারের দাম। দেশের প্রধান এই পুঁজিবাজারে প্রথম আড়াই ঘন্টায় লেনদেন হয়েছে 391 কোটি টাকা। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছিল 635 কোটি টাকার শেয়ার, সূচক বেড়েছিল 109 পয়েন্ট। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনেও আজ মিশ্র ভাব বিরাজ করছে। এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন, সরাসরি যুক্ত হয়েছেন তিনি। ইমন, ঢাকা স্টক এক্সচেঞ্জের ঠিক এই মুহূর্তের লেনদেনে কি ধরনের গতিশীলতা রয়েছে, বিস্তারিত জানাবেন। হ্যাঁ দোলা, দোলা, আপনি জানেন যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন চলছে। আপনি জানেন যে গতকাল আপনার বেশ কদিনের মন্দাভাব কাটিয়ে গতকালকে কিন্তু আপনার ডিএসসিতে সূচক কিন্তু প্রায় 100 পয়েন্টের উপর বেড়েছিল, যার ফলে আজকে আমরা দেখছি যে মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসের দিনের শুরু থেকে আপনার সূচকের ওঠানামার মধ্যে দিয়ে লেনদেন চলছে। বাজার বিশ্লেষক বা ব্রোকারেজ হাউসগুলো বলছেন যে আজ আপনার যেহেতু অনেক দিন পর আপনার বেশিরভাগ কোম্পানি শেয়ারের দর বাড়ার কারণে বাজারে খানিকটা বিক্রির চাপ দেখা দিয়েছে, অর্থাৎ প্রফিট টেকিং যে চাপটি, সেই চাপটি লক্ষ্য করা যাচ্ছে। সে কারণে আমরা দেখছি যে সূচকের অব্যাহত ওঠানামা। এবং আপনি যদি লক্ষ্য করেন, এখন আমরা দেখছি যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইএক্স সূচক, সেটি আমরা দেখছি প্রায় 12 পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে 5038 পয়েন্টে। অর্থাৎ আপনার বেশ কদিন কিন্তু আপনার দেশের প্রধান পুঁজিবাজারের সূচক কিন্তু 5000 পয়েন্টের নিচে নেমে গিয়েছিল। সেক্ষেত্রে আমরা দেখছি যে গতকাল 5000 পয়েন্ট অতিক্রম করেছে এবং আজকেও আমরা দেখেছি 5000 পয়েন্টের উপরেই সূচক অবস্থান করছে। এবং আমরা যদি দেখি যে বেশিরভাগ কোম্পানির কি অবস্থা, আমরা এই মুহূর্তে দেখছি লেনদেনের ক্ষেত্রে প্রায় 178টি কোম্পানি শেয়ারের দর বেড়েছে, দাম কমার ক্ষেত্রে রয়েছে 170টি, আর দামের কোনো তারতম্য ঘটেনি 50টি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে। আর লেনদেন ভলিউমের কথা যদি বলি, লেনদেন ভলিউম আমরা এখন পর্যন্ত দেখছি প্রায় 421 কোটি টাকা মতো লেনদেন হয়েছে। দোলা, আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আহমেদ রশিদ লালী। আমরা তার কাছ থেকে বাজার সম্পর্কে বিস্তারিত একটু জেনে আসবো। জনাব আহমেদ রশিদ লালী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বাজারের যে বর্তমান অবস্থা বা আজকের যে বাজার পরিস্থিতি, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, আজকের বাজার পরিস্থিতি সকাল থেকে যা দেখছি তাতে করে বুল অ্যান্ড বিয়ার ফাইট হচ্ছে। তার মানে হচ্ছে যে আমরা প্রফিট টেকিংও হচ্ছে, এর মধ্যে আবার বাইংও হচ্ছে। সো কাজে দিস ইজ এ গুড ইন্ডিকেশন। এবং যেহেতু আইসিবিও একটা রোল প্লে করছে, এর মধ্যে ওরা 1000 কোটি টাকা পেয়েছে, সো দে আর অলসো প্লেইং এ রোল। সো আমার কাছে অল ইন অল মনে হয় যে আরও কয়েকদিন দেখতে হবে আমাদের বাজারটাকে পর্যালোচনা করার জন্য। এখনই কোনো কিছু বলা যে এই ট্রেন্ডটা থাকবে কি থাকবে না, কি অবস্থা, ইজ টু আর্লি। সো আরও 3-4 দিন আমাদেরকে দেখতে হবে। 2 নম্বর হলো যে দেখেন, আমাদের ইলেকশনটা যত ঘনায় আসবে, শিডিউল অ্যানাউন্সমেন্টটা যত ঘনায় আসবে, বাজারে কিন্তু একটা প্রাণ চাঞ্চল্য দেখা যাবে। 3 নম্বর হলো যে আমাদের বাজারে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এখন বাজার যে পরিস্থিতিতে আছে 9PEর কাছাকাছি আছে। সো এখন কিন্তু বাজারে ক্রয়ানুকূল শেয়ার অনেক আছে, সেটা দেখে শুনে যদি বাই করা যায় তাহলে আমরা সেটা সুফল পাবো। খুব শিগগিরই হয়তো আমরা সেটার রেজাল্ট পাবো। লালী ভাই, একটি বিষয় আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আপনি জানেন যে বাজারে আপনার বিনিয়োগের ক্ষেত্রে আপনার কিন্তু আপনার নতুন স্টকের কিন্তু একটা খরা রয়ে গেছে। যে সেক্ষেত্রে আমরা দেখছি যে সম্প্রতি আপনার বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিন্তু আইপিওর নতুন বিধিমালা কিন্তু তারা খসড়া ইতিমধ্যে আমরা দেখলাম যে তারা প্রকাশ করেছে। তো এই আইপিওগুলো নতুন কোম্পানিগুলো আসার ক্ষেত্রে কি অবস্থা, বা সেগুলো নতুন কোম্পানি আসার ক্ষেত্রে কোনো বাধা কাজ করছে কিনা এই মুহূর্তে? দেখেন, এই জিনিসটা বেসিক্যালি যেটা আছে সেটা হলো একজন এন্টারপ্রেনার যে টাকা তুলতে চাচ্ছে বাজার থেকে, সে যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি সে তোলার চেষ্টা করবে, কিংবা এটাই ওনারা চান।
আমাদের এখানে যে রুলটা হয়েছে সেখানে সেটার অভাব হলো এইটা যে 25 দিনের ভিতরে এসইসি দিবে আপনার অ্যাপ্রুভাল, আর তার আগে 45 থেকে 60 দিনের ভিতরে ঢাকা স্টক এক্সচেঞ্জ কিংবা চিটাগং স্টক এক্সচেঞ্জ তাদের মতামত জানাবে এসইসির কাছে। সো এই 60 দিন সময় কেন লাগবে? এক নম্বর কথা হলো যে এইটা টোটাল প্রক্রিয়াটাই আমি তো 45 দিনের মধ্যে কমপ্লিট দেখতে চাই। তার কারণ হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ 10 দিন এনাফ, এবং সেখানে বিএসইসি 15 দিন এনাফ। সো এই কাজটা লটারি সিডিবিএল এর মাধ্যমে, যেহেতু সকল রেকর্ড সিডিবিএল এ আছে, এই সকল প্রক্রিয়াটা 45 থেকে 50 দিনের মধ্যে যদি না আনা যায় তাহলে ভালো এন্টারপ্রেনার আমরা বাজারে পাবো না, ভালো কোম্পানি আমরা পাবো না। কারণ ব্যাংক 15 থেকে 20 দিনের 25 দিনের ভিতরে ব্যাংকের থেকে ওনারা টাকা নিতে পারেন। সো এই যে বছর আইপিও এর জন্য ওনারা অ্যাপ্লাই করে বসে থাকেন, 1 থেকে 2 বছর সময় লাগে। এখন আবার নতুন ড্রাফটে আছে যে 60 দিন প্লাস 25 দিন। সো এই সকল প্রক্রিয়াটা আমরা 45 দিনের মধ্যে যদি কমপ্লিট করতে পারি তাহলে বড় কোম্পানিগুলো আসার জন্য উদ্বুদ্ধ হবেন। জনাব লালী, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। দোলা, আসলে যেমনটি শুনছিলেন যে দেশের প্রধান পুঁজিবাজার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আসলে লেনদেন চলছে, আমরা লেনদেনের মাঝে রয়েছি। আগামী 1.5 ঘন্টা পর বোঝা যাবে যে আজকে বাজার পরিস্থিতি কি অবস্থায় গিয়ে দাঁড়ায় এবং লেনদেন কত কোটি টাকায় হয়। তো দোলা, এখন পর্যন্ত এতটুকুই। ইমন, আপনাকে ধন্যবাদ। ডিএসসি থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমন। দেশের ইতিহাসে গত বছর রেকর্ড 25,790 কোটি টাকা ক্ষতির তথ্য দিয়েছে ইউনিয়ন ব্যাংক। এর জন্য রাজনৈতিক প্রভাব, ব্যাংকের বোর্ডের ঋণ জালিয়াতি, অন্যায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সমর্থন ও গ্রাহকদের অসচেতনতাকে দায়ী করেছেন ব্যাংকাররা। এক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আগামীতেও জালিয়াতির ঘটনা ঘটবে বলে আশঙ্কা ব্যাংকার ও অর্থনীতিবিদদের। সরকার পরিবর্তনের পর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় বেশ কয়েকটি ব্যাংকের ফরেনসিক অডিট করায় বাংলাদেশ ব্যাংক। ব্রিটিশ অ্যাকাউন্টিং ফার্ম কেপিএমজি এ অডিট পরিচালনা করে। তাদের প্রতিবেদনে ইউনিয়ন ব্যাংকে হওয়া চরম অব্যবস্থাপনা ধরা পড়ে। 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির নন পারফর্মিং লোন বা এনপিএল ছিল 97.8%। এছাড়া 2024 সালে ব্যাংকটির লোকসানের পরিমাণ ছিল 25,790 কোটি টাকা, যা দেশের ইতিহাসে যে কোনো ব্যাংকের এক বছরে ক্ষতির রেকর্ড। সম্প্রতি সরকার একীভূত করা 5টি ব্যাংকের একটি ইউনিয়ন ব্যাংক। অন্তর্বর্তী সরকারের তদন্তে দেখা যায় এস আলম গ্রুপের সাথে যুক্ত ব্যাংকগুলিতে ব্যাপক ঋণ অনিয়মের ঘটনা ঘটেছে। ইউনিয়ন ব্যাংকের মালিকানাও ছিল ওই গ্রুপের হাতে। বিশ্লেষকরা বলছেন, ইউনিয়ন ব্যাংকের আর্থিক কাঠামো এখন মেরামতের অযোগ্য হয়ে পড়েছে। সবচেয়ে জরুরি ছিল যে যারা এই সমস্ত ঘটনাগুলোর জন্য দায়ী তাদেরকে মানে আইনের আওতায় নিয়ে এসে এবং তাদের জন্য মানে শাস্তির ব্যবস্থা করা। আমাদের দেশে যে শাস্তি না পাওয়ার যে একটা সংস্কৃতি চালু হয়েছে না, এই সংস্কৃতি আসলে সবাইকে এনকারেজ করে। ইউনিয়ন ব্যাংকের এমন অবস্থার জন্য 4টি কারণ চিহ্নিত করেছেন বিশ্লেষকেরা। এগুলো হচ্ছে রাজনৈতিক চাপ, ব্যাংকের বোর্ডে ব্যাপকভাবে ঋণ জালিয়াতি, এসব অন্যায় কাজে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সমর্থন ও ব্যাংকিংয়ে গ্রাহকদের অসচেতনতা। 4টা গ্রুপ আছে: পলিটিশিয়ানস, বোর্ড, ম্যানেজমেন্ট অ্যান্ড কাস্টমার। 4টাই কিন্তু ইকুয়ালি রেসপন্সিবল। আমি ইকুয়ালি বলছি, কাস্টমারও কাস্টমারও কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি তারা স্পিড মানি ইউজ করেছে। তার কিছু নাই, আমি তোমাকে স্পিড মানি দিলাম, তুমি এটা আমার প্রজেক্টটা তাড়াতাড়ি করে শেষ করো। আনফর্চুনেটলি এটা কিন্তু হয়েছে। এসব বিষয় দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামীতে ব্যাংক খাতে বিপর্যয়ের ঘটনা ঘটতেই থাকবে বলে জানান ব্যাংকাররা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে বাড়ছে শীতের সবজির সরবরাহ, তবে দাম এখনো বেশি। সবজি বাজারের খবর নিয়ে ময়মনসিংহ থেকে এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত রয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। যাচ্ছি তার কাছে। মাহমুদুল, ময়মনসিংহে এই বছর সবজির উৎপাদন কেমন দেখছেন? মোটামুটি সব সবজির দামই তো বাজারে বাড়তি রয়েছে, এর কারণ হিসেবে ব্যবসায়ী এবং বিক্রেতারা কি বলছেন?
দোলা ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পলিমাটির দ্বারা সমৃদ্ধ ময়মনসিংহের চরাঞ্চল কিন্তু সবজি উৎপাদনের জন্য দেশ জুড়ে বিখ্যাত। কৃষি বিভাগের থেকে আমরা জেনেছি যে ময়মনসিংহের যে চরাঞ্চল রয়েছে সেখানে প্রায় ৬,০০০ হেক্টর জমিতে সবজির আবাদ করা হয়েছে এবং সেই সবজি কিন্তু ইতিমধ্যে বাজারে আসা শুরু করেছে। এবং এই যে ব্রহ্মপুত্র পাড়ের সবজি, নদীর ওই শহরের ওই পারে যে নদীর পাড়ে যে সবজি, সেটি কিন্তু ময়মনসিংহের চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন স্থানে এমনকি দেশের বাইরে পর্যন্ত রপ্তানি করা হয়ে থাকে। সেই সবজি কিন্তু ইতিমধ্যে বাজারে আসা শুরু হয়েছে। আমরা দেখেছি বাজারে এসে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, কাঁচামরিচ, বেগুন এই সবজিগুলো কিন্তু ইতিমধ্যে বাজারে এসেছে এবং বাজারে আসার পরপর কিন্তু দাম কিছুটা কমেছে, যদিও এখনো যে দাম রয়েছে সেটি মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে যারা নিম্নবিত্ত রয়েছে তাদের জন্য। কারণ এখনো কোনো সবজির দাম আমরা ৮০ টাকার নিচে দেখতে পাচ্ছি না, কিন্তু এটা সপ্তাহ বা 10 দিন আগে কিন্তু 100 টাকার উপরে ছিল, সেখান থেকে 20 টাকা বা 10 টাকা এরকম দাম কমেছে। আমরা চরাঞ্চলেও খোঁজ নিয়েছিলাম, কৃষকদের সাথে কথা বলেছিলাম। কিছুদিন আগের যে বৃষ্টিটা হয়েছিল সেই বৃষ্টিতে তাদের ফসলের কিছুটা ক্ষতি হলেও এখন যে আবহাওয়া রয়েছে সে আবহাওয়ায় অনেকটা সবজির যে সংখ্যা ছিল সেটি কাটিয়ে উঠেছে। তারা ইতিমধ্যে বাজারে সবজি বিক্রি করতে পারছে এবং দাম কিছুটা বেশি হয় কৃষকরা কিন্তু খুশি। এবং তারা বলছেন যে আসলে তারা যে মজুরি এখানে পাচ্ছে সবজি বিক্রি করে যে খরচ তাদের হয়েছে সবকিছু মিলিয়ে তারা কিছুটা লাভের আশা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহের নগরীর সবচেয়ে বড় যে তারা বলছে যে আসলে নতুন সবজির সাথে কথা বলেছেন, তারা বলছে যে আসলে নতুন সবজি বাজারে আসাতে দাম কিছুটা কমেছে, কিন্তু তারপরেও দাম যেটা আছে সেটা আরেকটু কমলে হয়তো তাদের কেনাটা আরো সহজ হবে। এবং এই সবজি, নতুন যে সবজি সেটি কিন্তু খেতেও খুব সুস্বাদু বলছেন যারা ক্রেতা। তারা বলছেন যে আসলে এই নতুন সবজি, আমাদের চরাঞ্চলের সবজি বাজারে আসাতে আসলে আমরা অনেকটাই স্বস্তি প্রকাশ করছি। দোলা, এই ছিল আমার কাছে ময়মনসিংহের সবজির সর্বশেষ। ময়মনসিংহে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। এবারে জানিয়ে দেব স্বর্ণের দাম। দেশের বাজারে আজ 22 ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,08,096 টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী 21 ক্যারেট মানের প্রতি ভরি বিক্রি হচ্ছে 1,98,628 টাকা, আর 18 ক্যারেট মানের এক ভরি স্বর্ণের দাম 1,70,259 টাকা। এদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,41,599 টাকা। এবারে জ্বালানি তেলের দাম প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের বাজারে আজ প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে $58.61, কিন্তু ওপেকভুক্ত দেশগুলোর জ্বালানি তেল অর্থাৎ ওপেক বাস্কেটে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $63, আর দুবাইতে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের জন্য গুনতে হচ্ছে $64.39। এদিকে ইন্ডিয়ান বাস্কেটে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম $62.64। আর এই ছিল বাণিজ্য সংবাদে। এরপর আমন্ত্রণ রইল আন্তর্জাতিক খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।